শুভ সকাল সবাইকে। আজ 25 জুলাই শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, শশীনগর ডাকাতির ঘটনায় আটক 6, উদ্ধার নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার। দুর্ঘটনা এড়াতে কালাইনের সিন্দুরা পিকনিক স্পটে সাময়িক নিষেধাজ্ঞা জারি। গ্রামাঞ্চলের ই রিকশার শ্রীভূমি শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। শিলচরের যানজট সমস্যা শুরু হয় দিল্লিতে নীতিন গাডকারির দ্বারস্থ কোনাদপুর কায়স্থ মহাসড়কের 0 পয়েন্ট থেকে রামনগর আইএসপিটি পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণের প্রস্তাব। আসামের উচ্ছেদ নিয়ে মামলা, সুপ্রিম কোর্টের নোটিশ। মুসলিম সম্প্রদায়ের উপর চলছে পরিকল্পিত অত্যাচার, বললেন মাওলানা মাহমুদ মাদানী। বিরোধী সাংসদদের নিয়ে 5 তারা হোটেলে জমিয়তের নৈশভোজ। রাজ্যের উচ্ছেদ ও ওয়াকফ আইন নিয়ে দিল্লিতে দীর্ঘ আলোচনা। আসামের অমানবিক উচ্ছেদ নীতি শোনা যাবে সংসদে। নিলামবাজারে জাতীয় সড়কেই ফলের দোকান, যানজটে নাকাল আমজনতা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, ভাঙ্গার পরে বেইলি সেতুর নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। এবং সর্বশেষ খবরটি হলো, হাইকোর্টের দ্বারস্থ ভুক্তভোগী জনগণ, হাজয় উচ্ছেদের নোটিশ। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীভূমি জেলার বাজারিছড়া থানাধীন শশীনগর গ্রামে গত মে মাসে সংঘটিত এক ডাকাতির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য অর্জন করল শ্রীভূমি জেলা পুলিশ। পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে 6 অভিযুক্ত। উদ্ধার হয়েছে লুট করা নগদ অর্থসহ স্বর্ণালঙ্কারও। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাজারিছড়া থানার নবাগত ওসি আনন্দ মেদি, পাতারকান্দি থানার এসআই নীলবজ্যোতি নাথ এবং বাজারিছড়া থানার সেকেন্ড অফিসার প্রভাকর চৌধুরী। প্রথমে ধরা পড়ে মূল অভিযুক্ত ফখরুল, জেরায় খুলে যায় পুরো চক্রের রহস্য। বাজারিছড়া থানার সেকেন্ড ওসি প্রভাকর চৌধুরী জানান, চলতি মাসের 19 তারিখ পাতারকান্দি থানার পুলিশ করিমগঞ্জ জেলার শ্রীভূমি এলাকা থেকে ফখরুল ইসলাম নামের কুখ্যাত এক ডাকাতকে গ্রেফতার করে পরে তাকে বাজারিছড়া থানায় হস্তান্তর করা হয়। 3 দিনের রিমান্ডে এনে টানা জিজ্ঞাসাবাদে ফখরুল স্বীকার করে নেয় শশীনগর ডাকাতির মূল চক্রে তার জড়িত থাকার কথা এবং আরও কয়েকজন সহযোগীর নাম। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাজারিছড়া ও শ্রীভূমি সদর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া বাকি অভিযুক্তরা হলেন সেলিম উদ্দিন, অনিল জংকার, শিবকুমার নাথ, অয়ন দাস ও আঙ্গুর খানম। এই অভিযুক্তদের মধ্যে সেলিম ও ফখরুলের মতো সরাসরি ডাকাতির সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের দাবি। বাকি 4 জন লুটে নেওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকার বিক্রি ও ক্রয়ের সাথে জড়িত ছিল। পুলিশের তদন্তে জানা গেছে, ধৃতদের মধ্যে 3 জন আঙ্গুর খানমের কাছ থেকে চুরিকৃত স্বর্ণালঙ্কার কিনেছিল। পুলিশ ধৃতদের কাছ থেকে নগদ 55,100 টাকা এবং লুট হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছে। রিমান্ড শেষে বৃহস্পতিবার ধৃত ফখরুল ইসলাম ও আরেক অভিযুক্তকে জেলা সিজেএম আদালতে পেশ করলে আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে বাকি 4 অভিযুক্তকে 2 দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই মামলার 2 অভিযুক্ত বাজারিছড়া থানার হেফাজতে এবং বাকি 4 জন শ্রীভূমি থানার হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে 2 জনের টাই হয়ে জেল হাজতে। উল্লেখ্য, গত মে মাসের শেষ দিকে শশীনগর গ্রামের শৈলেনপাড়ের বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে একদল ডাকাত ঘরে হানা দিয়ে গৃহস্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে এবং তার ছেলে সঞ্জয় পালের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ও সোনার গয়না লুট করে নেয়। পরবর্তী খবর, মুসলিম সম্প্রদায়ের উপর চলছে পরিকল্পিত অত্যাচার, বললেন মাহমুদ মাদানী। জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানী নয়াদিল্লির একটি 5 তারা হোটেলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধী সাংসদদের জন্য এক নৈশভোজের আয়োজন করেন। এই বৈঠকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিশেষ করে আসামের চলমান উচ্ছেদ নীতি, ওয়াকফ সংশোধনী আইন 2025, জাতিগত জনগণনা এবং প্যালেস্তাইন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই আলোচনায় সমাজবাদী পার্টি, কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং আজাদ সমাজ পার্টির মতো বিরোধী দলের সাংসদরা অংশ নেন। এই বৈঠকের মাধ্যমে মাওলানা মাদানী আসামে মুসলিম সম্প্রদায়ের উপর চলমান অমানবিক উচ্ছেদ নীতি এবং ওয়াকফ আইনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সাংসদদের দৃষ্টি আকর্ষণ করেন। মাওলানা মাহমুদ মাদানী এই নৈশভোজে আসামের চলমান উচ্ছেদ অভিযানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেন। তিনি বলেন, আসামে বিজেপি সরকারের বুলডোজার নীতি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একটি পরিকল্পিত হুমকি হিসেবে কাজ করছে।
এই নীতির ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর হারাচ্ছেন, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি সাংসদদের কাছে আবেদন জানান যে এই ইস্যুটি আগামী লোকসভা অধিবেশনে উত্থাপন করা হোক এবং এই অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক। এই আলোচনায় উপস্থিত সাংসদরা এই বিষয়ে সম্মতি প্রকাশ করেন এবং আশ্বাস দেন যে তারা সংসদে ইস্যুটি তুলবেন। নৈশভোজে ওয়াকফ আইন 2025 নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মাদানি এই বিলকে অসাংবিধানিক এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারের উপর আঘাত হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, এই আইনের মাধ্যমে সরকার ওয়াকফ সম্পত্তির উপর নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের জন্য হুমকি। এই বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তি এবং ওয়াকফ বাই ইউজার দ্বারা বিলুপের মতো বিষয়গুলি তিনি তীব্রভাবে সমালোচনা করেন। তিনি আরও বলেন, এই আইন সংবিধানের 14, 15, 21, 25, 26, 29 এবং 300A ধারার পরিপন্থী। জমিয়ত উলামায়ে হিন্দ ইতিমধ্যে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু করেছে। বিরোধী সাংসদরা এই আইনের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বার্ক বলেন, এই আলোচনার মাধ্যমে আমরা দেশের সৌন্দর্য ও সংবিধানের মূল্যবোধ রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। তিনি ওয়াকফ আইনের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের বিষয়টি উত্থাপন করেন। এই নৈশভোজে সমাজবাদী পার্টির সাংসদ মুহিবুল্লাহ নদভী, জিয়াউর রহমান বার্ক, হরেন্দ্র মালিক, ইমরান মাসুদ, মোহাম্মদ জাভেদ, কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স এবং আজাদ সমাজ পার্টির নেতা চন্দ্রশেখর আজাদ উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য বিরোধী দলের 12 জনেরও বেশি সাংসদ এই বৈঠকে যোগ দেন। আলোচনার অন্যান্য বিষয়ের মধ্যে ছিল জাতিগত জনগণনার দাবি এবং ফিলিস্তিনের চলমান সংকট। মাদানি ফিলিস্তিন ইস্যুতে ভারতের নৈতিক অবস্থান এবং মানবাধিকারের প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরেন। নৈশভোজের পর বিরোধী সাংসদরা আশ্বাস দিয়েছেন যে তারা আগামী লোকসভা অধিবেশনে আসামের উচ্ছেদ নীতি এবং ওয়াকফ আইনের বিষয়গুলো উত্থাপন করবেন। কংগ্রেস নেতা ইমরান মাসুদ বলেন, আমরা সংবিধানের মূল্যবোধ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় আমরা একযোগে কাজ করব। সমাজবাদী পার্টির নেতারা জানিয়েছেন তারা এই বিষয়ে সংসদে তীব্র প্রতিবাদ জানাবেন এবং সরকারের কাছে জবাবদিহিতা দাবি করবেন। মাহমুদ মাদানির নেতৃত্বে জমিয়ত উলামায়ে হিন্দের এই উদ্যোগ মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে দাবি অনেকের। আসামের উচ্ছেদ নীতি এবং ওয়াকফ আইনের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে এই আলোচনা ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে এক নতুন গতি সঞ্চার করতে পারে। আগামী দিনে সংসদে এই বিষয়গুলো কীভাবে উত্থাপিত হয় এবং সরকার এর জবাবে কী পদক্ষেপ নেয় তা হবে লক্ষণীয়। পরবর্তী খবর, নিলামবাজারে জাতীয় সড়কে ফলের দোকান, যানজটে নাকাল আমজনতা। মূল বাজার বাদ দিয়ে জাতীয় সড়কের উপর অবৈধভাবে ফলমূল বিক্রয় করার ফলে নিলামবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কতিপয় ফল ব্যবসায়ীর অপরিণামদর্শী কর্মকাণ্ডে রীতিমতো নাজেহাল নিলামবাজারের জনজীবন। এ নিয়ে সরব হয়েছেন বিভিন্ন দল সংগঠন সহ সাধারণ জনতা। ফুটপাত দখলমুক্ত করা সহ জাতীয় সড়কের উপর অবৈধভাবে ফলের দোকান বন্ধ করার পাশাপাশি রাস্তার যানজট সমস্যার স্থায়ী সমাধান করতে পুরোপুরি ব্যর্থ স্থানীয় পুলিশ প্রশাসন। এ নিয়ে নিলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায়ের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মানুষ। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচেয়ে বড় গ্রামীণ বাজার হচ্ছে নিলামবাজার। আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের পাশে সরকারি জায়গা অবৈধভাবে জবরদখল করার পাশাপাশি ফুটপাত জুড়ে অগণিত দোকানঘর নির্মাণ করে তাতে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে কতিপয় দোকানদার। দীর্ঘদিন ধরে এই ফুটপাত জুড়ে অবৈধ দোকানগৃহ গজিয়ে ওঠাকে ঘিরে বাজারের ট্রাফিক সমস্যা মারাত্মক রূপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিগত দিনে এনএইচ পূর্ত বিভাগ কয়েক কোটি টাকা ব্যয় করে নিলামবাজার মার্কেট এলাকায় রাস্তার দুপাশে ফুটপাত নির্মাণ করলেও পুরো ফুটপাত দখল করে নিয়েছে কতিপয় অসাধু ব্যবসায়ী। এই ফুটপাত আদৌ জনগণের কোনো কাজে আসেনি, লাভ হয়েছে কতিপয় অসাধু ব্যবসায়ীর। বিশেষ করে জাতীয় সড়কের পাশে সরকারি জায়গা দীর্ঘ বছর ধরেই অবৈধভাবে দখল করে দোকানগৃহ নির্মাণ করে দোকানটি পরবর্তীতে অন্যের কাছে ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা কামাই করছে একটি চক্র, এমন অভিযোগ তুলে সরব হয়েছেন অনেকেই। এদিকে নিলামবাজার মার্কেট এলাকায় ফুটপাত জুড়ে অবৈধভাবে দোকানগুলো গজিয়ে ওঠায় ট্রাফিক সমস্যা মারাত্মক আকার নিয়েছে। এমনিতেই ফুটপাত নির্মাণে রাস্তার পরিসর কমে গিয়েছে, তার উপর অস্থায়ী দোকানগুলো বর্তমানে পিচের কাছাকাছি পৌঁছে গেছে। তাছাড়া রাস্তার উপর অবৈধ শত শত বাইক পার্কিং, অটোরিকশা, এপি ম্যাজিক ট্রাক সহ যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে জাতীয় সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে।
সরকারি ফুটপাত জবরদখল থাকায় জনগণকে জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতেই অহরহ দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মুমূর্ষু রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সে দীর্ঘ সময় ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়ে, যার ফলে বাজারের নিত্যপথচারী, স্কুল কলেজের পড়ুয়া, সরকারি অফিস কর্মী থেকে শুরু করে ক্রেতা সবাই চরম বিপাকে পড়েছেন। এসব সমস্যা নিয়ে এনএইচ পূর্ত বিভাগকে নালিশ জানালে সরকারি জায়গা সহ ফুটপাত উচ্ছেদের বিষয়টি নিলামবাজার সার্কেল অফিসারের উপর দায়িত্ব ছেড়ে দেওয়া হয়। পরবর্তী খবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান, ভাঙ্গার পরে বেইলি সেতুর নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। শিলচর কালাইন সড়কের ভাঙ্গার পরে হারাং নদীর উপর নির্মিত হচ্ছে একটি নতুন বেইলি সেতু। বহু প্রতীক্ষার পর অবশেষে ওই সেতুর নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হচ্ছে। শেষ পর্যায়ে চলছে কাজ। সেতুকে ঘিরে এলাকাবাসীর আশা আকাঙ্ক্ষার শেষ নেই। আনুষ্ঠানিক উদ্বোধনের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন সাধারণ মানুষ। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বহু প্রত্যাশিত বেইলি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেতুটি চালু হলে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগের অবসান ঘটবে। শুধু তাই নয়, এই সেতু পুরো শিলচর কালাইন সড়কে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে। একই সঙ্গে আর্থসামাজিক ক্ষেত্রেও তৈরি হবে অগ্রগতির নতুন পথ। এই মুহূর্তে সবার নজর সেতুটি উদ্বোধনের শুভক্ষণের দিকে, যেদিন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বহু কাঙ্ক্ষিত এই সেতু। পরবর্তী খবর, হাইকোর্টের দ্বারস্থ ভুক্তভোগী জনগণ, হাজয় উচ্ছেদের নোটিশ। হাজয় রেভিনিউ সার্কেলের অধীনে সরাবাড়ি গ্রামের থাকা ৪৬টা পরিবারকে উচ্ছেদ করার জন্য ইতিমধ্যে সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলোর দাবি, সরকার তাদের ওই জমিতে খতিয়ান দেওয়ার পর কিভাবে বেদখলমুক্ত করার জন্য নোটিশ দিতে পারে। ফলে সরকারের ওই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আব্দুল আলী সহ আরও ৪৬ জন হাইকোর্টে এক রিট আবেদন দাখিল করেছেন। জানা মতে, হাজর রেভিনিউ সার্কেলের অধীনে মোট ৩৬ বিঘা জমিতে বিগত প্রায় ১০০ বছর যাবৎ ৪৬টা পরিবার ওই জমিতে বসবাস করে আসছেন। ২০২৪ সালে ওই জমিতে একবার সিভিল কেস হওয়ায় ওই সালেরই ২২ অক্টোবর সিভিল কোর্ট রায় দিয়ে আবেদনকারী পরিবারগুলো যেভাবে আছে সেভাবেই থাকতে দিয়েছে, অন্যদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে ১৯৭১ সালে সিলিং অ্যাক্ট অনুযায়ী সরকার ওই জমি বাজেয়াপ্ত করতে এসেছিল। তখন ওই আবেদনকারীরা সেই সময় আদালতে মামলা করায় সরকার তাদের খতিয়ান দিয়েছিল। এরপর থেকে বিগত এতটা বছর যাবৎ তারা ওই জমিতে ঘর বানিয়ে বসবাস করে আসছেন। গত ১৪ জুলাই সরকার তাদের উচ্ছেদ করার জন্য হঠাৎ করে নোটিশ দেয়। এরপর তারা কামরূপ জেলা শাসকের কাছে গিয়ে এ ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন, যদিও সে নিয়ে কোনো গুরুত্ব পায়নি। ফলে বাধ্য হয়ে তারা হাইকোর্টে এক রিট আবেদন দাখিল করেছেন। আর মামলাটি করা হয়েছে রাজস্ব বিভাগ ও কামরূপ জেলা শাসককে জবাবদিহি করে। পরবর্তী খবর, দুর্ঘটনা এড়াতে কালাইনের সিন্দুরা পিকনিক স্পটে সাময়িক নিষেধাজ্ঞা জারি। দুর্ঘটনা এড়াতে বরাক উপত্যকার প্রসিদ্ধ পিকনিক স্পট সিন্দুরাতে জনসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তবে এই নিষেধাজ্ঞা পুরোপুরি সাময়িক বলে জানা গেছে। সিন্দুরা পিকনিক স্পটের পরিকাঠামো উন্নয়নের পরই ফের খুলবে পথ, জানিয়েছেন কাটিগড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টুলর। গতকাল রবার্ট টুলর সিন্দুরা পিকনিক স্পটের আশেপাশের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা সম্বলিত ব্যানার পোস্টার লাগিয়ে দিয়েছেন। রবিবার সিন্দুরা পিকনিক স্পটে এসে মৃত্যুবরণ করতে হয়েছিল দুই বন্ধু, যথাক্রমে বিশাল ঘোষ ও সৌভিক সরকারের। সিন্দুরা নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় বিশাল ঘোষ। তাকে বাঁচাতে অপর বন্ধু সৌভিক সরকার জলে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়। ঘটনার দিনই বিশাল ঘোষের মৃতদেহ উদ্ধার হলেও হতভাগ্য সৌভিক সরকারের মৃতদেহ ৪ দিন পর পাওয়া যায় ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী লারাং নদীর জলে। এরপরই প্রশাসন নড়ে চড়ে বসে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫-এর ৩৪ নম্বর ধারার অধীনে এই নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টুলর জানিয়েছেন, উপযুক্ত সতর্কতা ছাড়াই এইসব জায়গায় মানুষের অবাধ চলাচল বড়সড় বিপদের কারণ হতে পারে। প্রশাসনের স্পষ্ট বক্তব্য, জনগণের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। বুধবার থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে এবং পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। এই নির্দেশ যাতে রূপায়ণ করা হয় সেজন্য কালাইন ও কাঠিগুড়া ব্লকের বিডিও, স্থানীয় থানার ভারপ্রাপ্ত অফিসার, আউটপোস্ট এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ এই নিষিদ্ধ এলাকার ধারে কাছে ঘেঁষতে না পারেন। নজরদারির জন্য কালাইন ও কাঠিগুড়া থানাকে নিয়মিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। কেউ আইন অমান্য করলে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের পাশাপাশি প্রযোজ্য অন্যান্য ধারাতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা পুরোপুরি সাময়িক মন্তব্য করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,
পরিস্থিতির উন্নতি হলেই পুনরায় খুলে দেওয়া হবে সিন্দুরা পিকনিক স্পট। সেক্ষেত্রে অবশ্যই গড়ে তোলা হবে পর্যাপ্ত নিরাপত্তা বলয়, গঠনমূলক পরিকাঠামো এবং দুর্যোগ মোকাবিলায় আধুনিক ব্যবস্থা। উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত দফতরগুলিকে এই বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত তা পর্যালোচনাও করা হবে জেলা শাসকের কার্যালয় থেকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।